আমার লোকে হাঙ্গামা করে। সবথেকে কষ্ট লাগছিল যখন আমার মহাজন আমাকে ছেড়ে চলে যায়। আমাকে কোনো হেল্প করবো তো দূরের কথা, আমার খোঁজ খবরও নেয় নাই। অর্থাৎ যখন জুলাই যোদ্ধা জহুর আলী সুনামগঞ্জ থেকে সিলেট থেকে যখন ঢাকা স্থানান্তর হলো এই চিকিৎসার জন্য, এই ঢাকার বিষয়টা আমরা শুনবো। ঢাকা যখন মনে করেন যে আমি ঢাকা রেফারেন্স করার পরে প্রথমেই আমার কাছে ফোন এত হুমকি টুমকি আসছে যে হুমকির বয়ে মানে আমি মোবাইল কিরকম হুমকিটা হুমকিটা আসছিল যখন একটা মামলা হয়েছিল আমাদের স্টুডিওতে যা বলবেন একদম ক্লিয়ার করে বলবেন, কোনো আনসিকিউর কথা নয়, একদম ক্লিয়ার কথা বলবেন। নাম থাকলে নাম বলবেন, স্থান থাকলে আবার স্থান বলবেন। জি, যখন সুনামগঞ্জ থেকে আমি যখন যাই তখন একটা মামলা হয়, 99 একটা মামলা হয়। ওই মামলার পর থেকে আমি ঢাকা যাইতে পারছি না। ঢাকা যাওয়ার পথই আমি ঢুকছি ঢাকা, তখন থেকে আমার ফোন আসছে। ফোনে আমি মানে না ঘুম না নিন্দ, একটার পর একটা, মানে আমি চিনি না, অজানা চেনা অচেনা নাম্বার থেকে ফোন আসছে, বলতেছে এই হুমকি দামকি দিতেছে। সুনামগঞ্জে আমি কিভাবে ঢুকি? আমার যে কলজায় আর কোনো পানি নাই। আমি কিছু এমনি আমি মরা, আরো মরার মধ্যে পড়ে গেছি। তখন মানে যে হুমকি দিয়েছে, মানে এরকম কয়েকটি নাম কি বলা যাবে? তখন আমি কাউরে চিনি না। ধরো যে নাম যে বলবো আমি কাউরে চিনি না। একটা নাম আমার যতটুকু স্মরণ আছে, যেটা ছাত্রলীগের না, বাংলাদেশের ছাত্রলীগের ঢাকার কি জানি একজন নেতা, নামটা আমার পুরা স্মরণ নাই। আমি নামটা পরবর্তীতে আমি দিতে পারবো। আচ্ছা, ওই ছাতকের সে ডাইরেক্ট ফোন দিয়ে হুমকি দিছে আমাকে। আমি যতটুকু জানতে পারছি ছাত্রলীগের কি জানি বড় একটা পদে নেতা ছিল। তখন মানে যখন আমি ঢাকা চিকিৎসা বিনে যাই সোহরাওয়ার্দীতে, এখানের মধ্যেও আমরা প্রায় 3 ঘন্টা আমি বাইরে থাকি। এই অবস্থা 3 ঘন্টা হাসপাতালের বাইরে। তখন ইয়ামিন ভাই আমাকে যখন হসপিটালে রিসিভ করে, উনি ফোনে রিসিভ করছে। রিসিভ করার পরে আমি হসপিটালে যখন সময় যাই, এমন কোনো দিন নাই যে আমার জ্বর উঠে নাই। কি যে জ্বর বলবো, মানে পাও তো পছনে ধরে গেছে, পাওয়ার পছনে আর জ্বরে মানে কষ্টে আমার ওয়াইফ বারিন্দায় কাটাইছে, রাত্রে ঢুকতে দেয় না। আর এমন অবস্থা করছে মহিলা যে রাত্রে ঢুকতে না করতেছে, আমার স্বামী মরে যেতেছে। তাহলে আপনি একা, মানে হাসপাতালে কোন মানুষ নেই সাথে? মানুষ ছিল, মহিলাদেরকে বের করে দিচ্ছে। পরবর্তীতে এটা সংযোগ করছে যে ইয়ামিন ভাই। তখন এমন দিন যেতে মানে রাত হলেই জ্বরটা উঠতো, এত জ্বর উঠতো মানে কাঁপতে কাঁপতে গেলে আমি শেষ হয়ে যেতাম। মানে এমনি বেদনা এবং কি জ্বর, মানে আমি নিজেও জানতেছি না শীত কি না গরম কি, আমি কিছু বুঝতে পারতেছি না। মানে তখন খালি আল্লাহরে ছাড়া কান্নাকাটি ছাড়া কোনো পথ ছিল না আমার। এমন এমন ভয়ের কি বলবো, এখানে আমাদের বলতে গেলেও কান্না আসে। যেমন মানে এরকম এক দুটা কথা হলো আপনার কথা শুনে, কিন্তু আসলে কথা শুনে তখন তোমার পরিস্থিতি যদি ডাক্তারে ডাক দিই, ডাক্তাররা কেউ আসে না, দেখার মতনও কেউ দেখে না। এমন পরিস্থিতি যে ডাক্তারদেরকে যদি বলি যে আমার পায়ের এই অবস্থা, একটু ড্রেসিং করেন, 3 দিন ধরে ফেরে গেছিল, কোনো না ড্রেসিং না কোনো কিছু, দেখা শোনার মতনও কোনো কিছু না। এরপরে কি আমার এখানের মধ্যে ঢাকা গেছি, আমার ওয়াইফে একটু মানে খেতা দিয়ে জাফরায় ধরে, যখন জ্বর উঠে মানে শরীরে খেতা দিয়ে জাফরায় ধরে, তখন দেখতেছি যে আনসার দিয়া আমার ওয়াইফে বকাবকি করে, বাইরে যেতে এই সেই। সেম ঘটনা কিন্তু একই অবস্থা হয়েছে রাকিব রাবিয়াতে, একই ঘটনা হয়েছে। মানে হসপিটালে সব থেকে বেশি শিকার হয়েছে হয়রানি সোহরাওয়ার্দীতে আর রাকিব রাবিয়াতে। উসমানীতে তো বলার বাইরে, এটা তো বলার না। তখন কি বলবো, মানে এখন একদিকে ফোনের হুমকি, একদিকে দেখতেছি যে চিকিৎসা মৃত্যুর সাথে লড়াই, একদিকে দেখতেছি যে আমার সিএনজি আটকা ফেলে আওয়ামী লীগের কর্মীরা ওই আটকায় রাখছে। এটা আবার আমাদের বিএনপির কালাসান ভাই ছুটাই দিছে, যে অনেকেই জানে, এটা লাইভেও আমি বলছিলাম অনেকবার। মানে মৃত্যুর সাথে পাঙ্গার সাথে তখন হুমকি দামকিতে, এই টাইমে দেখতেছে যে আবার আমার হুমকি আসছে যে আমার উপস্থিত টাইমে আমার যেখানে আমি চাকরি করতাম, আমার মহাজন যখন বলে যে ওর দেখাশোনা প্রথম করছে সম্পূর্ণ আমি খরচ দেখব, যখন ওনার ওয়াইফ আমাকে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলছে, তখন আমার কান্নায় ভেঙে পড়িয়ে না। এক পর্যায়ে বুঝি যে আমার আসমান এদিকেও নাই এদিকেও নাই। কারণ কি বলবো, মানে উপস্থিত টাইমে যখন যে মাধ্যমে মানে ঘরে চাকরি করতেন ওই সময়ে মানে এই অবস্থার মধ্যে বলে থেকে বৈষম্য স্বীকার করছে উনি আমার সাথে করছে, মহাজনে করছে। ওনার নামটা কি ছিল? ওনার নাম আছে দিন ইসলাম বীজ ভান্ডারের মালিক, সুনামগঞ্জ ইসলাম বীজ ভান্ডারের মালিক। হ্যাঁ, আমি ওখানে ম্যানেজার ছিলাম। উনি কোনো হেল্প তো দূরের কথা, হেল্প করে নাই, দেখেও নাই বা আসে নাই। একবার আসছিল,
হাতে 5,000 টাকা দিছিল। ওই 5,000 টাকা কি ওই ওই সময় তো 5,000 টাকা আমার ছাত্র ভাইরা এর থেকে বেশি টাকা দিচ্ছে আমাকে। আমার ছাত্র ভাইরা বেশি হয়ে গেছে। উনি মাঝখানেই আমার কাছে দেখাই করছেন আমার সাথে। বইয়ে না ভয়ে না কি করছে না আগে উনি আওয়ামী লীগই করতো এটি উনি আনা জানে আর উনার আল্লাহ জানে। এতিমান এরকম হবে হ্যাঁ, দেখতে হবে। তারপরে তারপরে ঢাকাতে কি রকম? ঢাকাতে তখন এখানে থাকি। এখন এখান থেকে আর এখান থেকে এখানে মানে সোহরাওয়ার্দীর দিকে মানে আমাদের রেফারেন্স কলেজে তখন সার্জিস ভাই ছিল। সার্জিস ভাই তখন আমি কান্না করতেছি। ভয়াবহ সাজিস আলম। হ্যাঁ, সার্জিস আলম। তখন আমি ভয়াবহভাবে কান্না করতেছি। যখন বলছে যে আমার এই পাওয়া আর কোনোদিন আমি দাঁড়াইতে পারবো না। ডাক্তার যখন এই কথা বলে তখন আমি বলছি যে আমি তখন কান্না করতেছি তখন আমি করতেছি আমি আর শেষ। আমি আর বাইচা মানে থেকে আমার এই পাওয়ার থাকবে না। এই পাওয়ার থাকবে না। তখন এই কথা যখন বলে তখনই উপস্থিত টাইমে আল্লাহর কি রহমত সকালে থেকে আমি কান্না করতেছি হসপিটালে সবাই আমার মাথা হাতাইতেছে যে দুঃখ তুমি প্রকাশ করো না আল্লাহ তোমাকে দেখবে এরকম বলতেছে। তখন এই উপস্থিত টাইমে আল্লাহর রহমতে সার্জিস ভাই আসে। তখন আমার দূর থেকে দেখে দেখে বলতেছে উনি ফলো করে আমার কাছে আসছে সবার তো মাস্ক পরে একাই আসছে। পরে দেখছি উনার মানুষ আসছে। উনি আমার দেখা সবার প্রথম আমার পায়ের অবস্থা দেখে উনি কান্না করছে আমার পা দেখে সার্জিস আলম। তো উনি আমাকে দেখছে দেখার পরে বলতেছে যে এর এই অবস্থায় কেন। তখন আমি সব আমার কথাগুলা ভাইঙ্গে বলছি। ভাইঙ্গে বলার পরে উনি এটা আল্লাহর আসলে একটা রহমত। ওখানে কখন কোন সময় কারে উসিলা দিয়ে আল্লাহ পাঠায় এটা আল্লাহ জানে। জানি না কার ভালো কোনো সহায়তা করছি। এই উসিলা দিয়ে উনি আমারে উনারে পাঠাইছে। উনার মাধ্যমে হয়তো আল্লাহ উসিল্লা আমি তো বলছি উসিল্লা উনি কিছু না আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ না। তো উনি উসিল্লা উনি তখন পরিচালককে ফোন দেয় যে ওর যদি পায়ের অবস্থা যদি সে পাও কাটা যায় পাও কেটে ফেলবে বলছে পাও কাটা যায় একটারও চাকরি রাখবে না সবাইকে ভিডিও করে রাখেন। উনি এই কথা বলছে। তখন উনি আমাকে কিছু খরচাপাতি দেয়া যায়। ভালো অঙ্কের টাকা দেয়া যায়। সেটা আমাকে একা না সবাইকে দেয়া যায়। একের সবে গণহারে টাকা দিয়ে গেছে। উনি আ সবাইকে দিছে আমাকে একা না। দেওয়ার পরে উনি সাথে এখানে আমার বলার পরে আমাকে ৩ দিন পরে রেফার করে আর উনার মামার নাম্বার দেয়া যায় আমাকে। আমি উনার মামার সাথে বেশি অংশ যোগাযোগ করছি। রেফার করে সিএমএইচ এ। ওই সিএমএইচ এ যাওয়ার পরে ওখানেও একজন আমাদের সিলেট বিভাগের উনার বাড়ি আ উনার নাম কাশেম স্যার ছিল। উনি খুবই ভালো ছিল কিন্তু ডক্টর। হ্যাঁ, ডাক্তার। উনি সেনাবাহিনীও আবার ডক্টর। আ উনি সেনাবাহিনীর পোশাকেই থাকে। আর ডক্টরের পোশাক বেশি অংশ আমি দেখছি। আমি ভাবছিলাম না যে উনি সেনাবাহিনী। তা উনি আমাকে না, উনি যে রূপ হেকে এমনভাবে কথা বলে হাসিতে রাখে। মানে কষ্ট ওইখানেই আমার সবথেকে কমছে। ওইখানে যাওয়ার পরে ওই কাশেম স্যাররে পাওয়ার পরে। ঢং করে মজা করে কথা বলতো। মানে কষ্ট হলে আমার যখন হুঁশ শুনছে আমি দাঁড়াইতে পারবো না, আমাকে ভরসা দিত। সম্মান দর্শক, যদি আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন, আপনারা কে ছাত্র ভাইয়ান এবং আপনারা কে সাধারণ মানুষ এরকম পরিস্থিতি ছিলেন, আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে তারপরে আমার কাশেম স্যার যখন হাসি মুখে রাখতো, যখন বলছে একজন সিনিয়র ডাক্তার আসছিল, তো উনি পরের দিন আসছে। তখন দেখছে যে উনি কইতেছে যে, "আমার মনে হয় না যে এর পাও টিকবে কইরা।" হসপিটালে সবাই আমার দেখে একই কথা বলছে। কয়, "হ্যাঁ, মনে হয় তাও দাঁড়াইতে থাকবে না। পাও থাকবে না।" তা ওইখানে বলছে তখন কাশেম স্যারে খালি সাহস দিত আমাকে। ভাইয়া আমার মাথা হাতাইতো, এই সেই মানে ও নানান রকম মানে হাসি মুখে রাখতো। আমার মনের ভিতর তো ওই হাসিটা নাই তখন। হাসি বলতে নাই, খালি কাঁদতাম। সবসময় কান্নাকাটি করতাম, উনি হাসাইতো। হাসাইবার চেষ্টা করতো সবেরই। হাসাইতে চেষ্টা করতো মানে উনি দেখতেছে সিএমএস থেকে আরো ভালো চিকিৎসার জন্য আমাকে সিআরপিতে পাঠায়। সিআরপি। হ্যাঁ, সিআরপিতে পাঠায়। সিআরপিতে এখানে আমাদের আরো কিছু আ আওয়ামী লীগ কর্মীরা আ জুলাই যুদ্ধে শেষে ঢুকে গেছে। মানে হেরা তো আওয়ামী লীগই ছিল। খালি যে জুলাইরে আহত হইছে এমন কোনো কথা না। গণহারে তো ছাত্ররাই যে আহত হইছে তা তো না। সবাই কিছু কম তো বেশ। কম বেশ আওয়ামী লীগের কর্মীরা তো আহত হইছে। ওই পিটা পাটা খাইছে ছাত্ররা, ওরা আইয়া জুলাই যোদ্ধার নাম লাগায়া ঢুকে গেছে। ওরার সাথে আমার একটা দ্বন্দ্ব হয়ে যায়। ধরাও খাইছে ২-১ জনে। ধরা খাইছে। ওইখানে আমাদের পরিচালক যে আছিল তার সাথে সাক্ষাৎ করে এখানে আমাদের এখানে জমা তারপরে তারা এখানে আমাদের ভালো এখানে চিকিৎসা দিছে। এটা খারাপ চিকিৎসা দেয় নাই। ওখানে হালিম স্যার নামে একজন ভালো আছিল। হ্যাঁ, ডাক্তার। ডাক্তার। উনি আমাকে খুবই ভালোবাসে এই বিষয়ে। উনি কইতেছে যে তোমারে আমি রেফার অন্য কারো করতে দিব না। তোমারে আমিই রেফার করব। তো উনি নিজে রাইখা বারবার আমারে রেফার করলে উনার কাছে রাইখা দেয় উনি। জোর করে রাইখা উনি আমাকে চিকিৎসা দেয়। তখন আল্লাহর রহমতে যখন আমি ক্রেশ নিয়ে আমি হাঁটি উনার কাছে, আমি মনে করে আমি জীবনে আমি ভাবছিলাম যদি নাও হাঁটতাম পারি, হাঁটতে তো পারতেছি। একটু হইলে তো হাইটে তখন মাসল মাথার দাঁড়াইছে। মাথা দাঁড়াইছে, মাথা দাঁড়াইছে। ভাই পাও থাকবে না তা কিন্তু মাথা মাথা দাঁড়াইছে দাঁড়াইছে। উপরের দিকে। তখন আমার মনের একটু শান্তি আইছে। উনি বলছে যে পাও কাটা লাগবে না। আল্লাহর রহমতে হয়তো তুমি লাঠি বর দিলেও হাঁটতে পারবা। এই যখন এই কথাটা বলছে এখন আমি আমি বলছি স্যার তাহলে আমি হাঁটতে পারবো? আনন্দ আসছে আনন্দ তখন। আসে তখন। তো স্যার আমি কি হাঁটতে পারবো? বলতেছে যে হ্যাঁ, বাইরে হাঁইটে আসো।
তখন আমার ওয়াইফে আমার ধরে ধরে নিয়ে বাইরে যখন আমি বাইরে যখন নাইমা দেখি, আমি মানে আমার মানে কি বলবো, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় ছাড়া করি না। হয়তো মা এই মায়ের পেটে ছিলেন তখন হ্যাঁ, এরকম। এরকম এরকম আমি দুনিয়াতে লাগে যে নতুন করে আমি আবার জন্মগ্রহণ করছি, ঠিক এরকম ভাবে আমার কাছে অনুভূতি আসে। যখন অনুভূতি আসে তখন এখান থেকে সিআরপিতে প্রায় অনেক দিন থাকি, 2 মাসের মতো মনে হয় থাকি। প্রায় আমার 7-8 মাস আমি হসপিটালে কাটাইছি। 7-8 মাস এরকম গেছে, হসপিটালে দিন গেছে। পিজি হাসপাতালেও আমি ভালো চিকিৎসা পাই, সেটা সিএমএ আর সিআরপি। ঢাকার সবচাইতে খারাপ পরিস্থিতি কখন ছিল? শুধু একদম সময় কম আমাদের, হ্যাঁ, শুধু একথা শুধু বলবেন। ঢাকার মধ্যে থাকা, চিকিৎসাধীন থাকা অবস্থায় সবচাইতে বেশি খারাপ সময়টা কি কোথায় ছিল? ঢাকায় সব থেকে খারাপ অবস্থা ওই যে সুরার দিতেই আমার সব থেকে খারাপ অবস্থা ছিল। ওইখানে অনুভূতি ওই যে যখন করেছিলাম যে ডাক্তাররা দেখে না, একটা পিন ছিল, ওরা সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। তারা নিয়তই ছিল আমাদের মারা। তখন নিয়ত ছিল তখন সম্মানিত দর্শক, যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, আসলে আপনাদের মতামত লাইক কমেন্ট জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।